আজকের পর্বে তোমাদের কাছে দশম শ্রেণীর পাঠ্য হিসেবে মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতাটির বিষয়বস্তু এবং নামকরণের সার্থকতা আলোচনা করছি। আগে আমরা কবির সম্পর্কে একটু জেনে নিই। মাইকেল মধুসূদন দত্ত গাঁটে গোনা কয়েকটি কাব্যগ্রন্থ, নাটক ও প্রহসন জাতীয় রচনা লিখেছিলেন, কিন্তু এই সামান্য রচনার কারণে তিনি বাংলা সাহিত্যে এক স্বনামধন্য সাহিত্যিক হিসেবে পরিগণিত হয়ে থাকেন। দেখো, আজ কিন্তু আমরা দশম শ্রেণীতে তার কাব্যগ্রন্থের অংশবিশেষ পাঠ্য আকারে পেয়েছি। এছাড়াও আমরা সপ্তম শ্রেণীতে বা অষ্টম শ্রেণীতেও মাইকেল মধুসূদন দত্তের লেখা বাংলা টেক্সটে পাঠ্য আকারে পেয়েছিলাম। তা কবি তার ব্যক্তিগত জীবনে একটু পরিবর্তনশীল যেমন ছিলেন, সাহিত্য রচনার ক্ষেত্রেও কিন্তু তার সেই পরিবর্তনশীল মনের পরিচয় পাওয়া যায়। আমরা সবাই রামায়ণের কাহিনী সম্পর্কে কম বেশি সবাই অবগত। তা রামায়ণের কাহিনীতে আমরা দেখি যে রামচন্দ্র, সীতাদেবী, লক্ষ্মণ বা রামচন্দ্রের পরিবারের আর সমস্ত সদস্যরা সবাই ন্যায়, সত্য, ধর্মের পক্ষ অবলম্বন করে চলেন। বা রামায়ণের কাহিনীতে যা কিছু ঘটেছে সমস্ত কিছুর পেছনে উদ্দেশ্য কিন্তু ন্যায়, ধর্ম বা সত্যের প্রতিষ্ঠা করা। আর কাহিনীর মধ্যে আমরা খল চরিত্র বা নায়কের বিপরীত চরিত্র হিসেবে পেয়েছি লঙ্কেশ্বর রাবণ ও তার পারিষদদের। তা মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যগ্রন্থটির উপস্থাপনার পেছনে রামায়ণের কিন্তু এই কাহিনীটির একটু অন্য রূপ রয়েছে। দেখা গেছে রামায়ণের যে মূল কাহিনী সেখানে আমরা পাই, যখন রামচন্দ্র এবং লঙ্কেশ্বর রাবণের মধ্যে যুদ্ধ চলছে, তখন যুদ্ধক্ষেত্রে উপনীত হবেন ইন্দ্রজিৎ। তিনি যুদ্ধক্ষেত্রে উপনীত হওয়ার আগে নিকুম্ভিলা যজ্ঞাগারে তার ইষ্ট দেবতা মহাদেবকে তুষ্ট করে যদি যুদ্ধক্ষেত্রে আসেন, তাহলে রামচন্দ্রেরও সাধ্য নেই ইন্দ্রজিৎকে পরাস্ত করার। তা এই ব্যাপারটি যাতে সংগঠিত না হয়, যাতে রামায়ণের কাহিনীতে ন্যায়, ধর্ম, সত্যের প্রতিষ্ঠা পায়, এ কারণে লক্ষ্মণ মায়ার প্রভাবে চোরের মতো নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করেন এবং নিরস্ত্র অবস্থায় মেঘনাদের ওপরে আঘাত হানেন। ইন্দ্রজিৎ বা মেঘনাদের ওপরে আঘাত হানেন। এই ঘটনাটি কিন্তু মাইকেল মধুসূদন দত্তের খুব আকর্ষণ করেছিল, তার দৃষ্টি আকর্ষণ করেছিল। আর এই বিষয়টি কোনোভাবে তিনি মেনে নিতে পারছিলেন না। তাই আমরা দেখব যে মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদবধ কাব্যে মেঘনাদ বা ইন্দ্রজিৎ এবং তার পিতা লঙ্কেশ্বর রাবণ এদের প্রতি একটা সহানুভূতিপূর্ণ দৃষ্টিভঙ্গি নিয়েই যেন কাব্যগ্রন্থ রচনা করেছেন। কেন এদের প্রতি এ ধরনের আচরণ করা হলো? কেন লক্ষ্মণ অন্যায়ভাবে নিরস্ত্র অবস্থায় একজন যোদ্ধার উপরে আঘাত হানল? তা এই প্রেক্ষাপটটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। এরপর আমরা যাই কাহিনীর বিষয়বস্তুর দিকে। তা কাহিনীর বিষয়বস্তু আর নামকরণ দুটো কিন্তু পাশাপাশি চলবে। দেখো, নামকরণ করা হয়েছে অভিষেক। তাহলে এই কবিতার মধ্যে অভিষেক কার করা হচ্ছে বা কেন করা হচ্ছে, কোন পরিস্থিতির জন্য এই অভিষেক করার ব্যাপারটি সংঘটিত হলো, সেটা কিন্তু আমরা এই পাঠ্যাংশের বিষয়বস্তুর মধ্যেই পাব। তাহলে পাঠ্যাংশের বিষয়বস্তুটাকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে নিয়ে মনে রাখতে পারি। তাহলে বিষয়বস্তুর প্রথম অংশে আমরা দেখব এই কবিতার মধ্যে যে লক্ষ্মী দেবী তিনি ইন্দ্রজিৎ বা মেঘনাদের ধাত্রী মাতা প্রভাসার ছদ্মবেশ ধারণ করেছেন। প্রভাসার ছদ্মবেশ ধারণ করে তিনি প্রমোদ কাননে বা প্রমোদ উদ্যানে, যেখানে ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমীলা ও সখীদের সঙ্গে বিলাসিতাপূর্ণ জীবনযাপন করছিলেন, সেখানে উপনীত হয়েছেন। সেখানে দেবী প্রভাসার প্রতি ইন্দ্রজিৎ যথাযোগ্য সম্মান প্রদর্শন করে যখন লঙ্কার কুশল বার্তা জানতে চান, তখন একে একে লঙ্কায় কোন দুর্যোগপূর্ণ পরিস্থিতি নেমে এসেছে এবং লঙ্কায় একে একে কী কী হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে
সেগুলি ব্যক্ত করেন। এবং এটা গেল কাহিনীর প্রথম অংশ। এরপর দ্বিতীয় অংশে দেখা যাবে যে মেঘনাদ বা ইন্দ্রজিৎ অর্থাৎ রাবণ পুত্র তিনি খুব বিস্মিত হলেন। প্রথমে রামচন্দ্রকে মায়াবী মানব বলে অভিহিত করলেন, কেননা মেঘনাদ অবগত ছিলেন যে ইতিপূর্বে তিনি এক নিশারণে রাত্রিকালীন যুদ্ধে রামচন্দ্রকে নিহত করেছেন। তবু কিভাবে তার প্রিয় ভ্রাতা বীরবাহুকে হত্যা করলেন রামচন্দ্র, এই বিস্ময়ে যেন কোনোভাবে কাটিয়ে উঠতে পারছিলেন না ইন্দ্রজিৎ। এই পরিস্থিতিতে ইন্দ্রজিতের যে প্রমোদ কানন ত্যাগ করে স্বর্ণলঙ্কায় ছুটে যাওয়া উচিত, এই ধারণাই, এই বিষয়টি ইন্দ্রজিতের মনে স্থির হলো, বা তিনি বুঝতে পারলেন পুরো পরিস্থিতিটা। এটা গেল কাহিনীর দ্বিতীয় অংশ। এরপরে আমরা দেখব ইন্দ্রজিৎ বা মেঘনাদ তার মধ্যে এক প্রবল ক্ষোভ বা ধিক্কার কাজ করছে। যে সময় স্বর্ণলঙ্কায় একটা দুর্যোগপূর্ণ পরিবেশ পরিস্থিতি, সে সময় তিনি প্রমোদ কারণে বিলাসিতাপূর্ণ জীবনযাপন করছিলেন বলে, তাই একে একে তিনি তার দেহের অলঙ্কার সাজসজ্জা পরিত্যাগ করে যোদ্ধার সাজে সজ্জিত হন। কবিতার মধ্যে এই যোদ্ধার সাজে সজ্জিত হওয়াটাকে কবি উপমিত করেছেন নানাভাবে। কখনো কার্তিকের শত্রু নিধনের রূপ, আবার কখনো অর্জুনের বৃহন্নলা রূপ ধারণ করার প্রসঙ্গ এখানে কবিতায় মাইকেল মধুসূদন দত্ত নিয়ে এসেছেন। এরপর দেখা যাবে, এটা কাহিনীর তৃতীয় অংশ গেল। এরপর একই স্তবকের মধ্যে রয়েছে, তবু আমরা বিষয়টাকে একটু আলাদা করে নিলে আমাদের মনে রাখতে সুবিধে। এরপর দেখা যাবে যে ইন্দ্রজিৎ কিভাবে তার স্ত্রী প্রমীলার কাছ থেকে সেই প্রমোদ কারণে বিদায় গ্রহণ করলেন এবং তার কাছে কি শপথ তিনি রেখে গেলেন, কি আশ্বাস তিনি তাকে দিয়ে গেলেন তার স্ত্রীর কাছ থেকে বিদায় নেওয়ার সময়। এইখানে সুন্দর বেশ বর্ণনা বা উপমা ব্যবহার করেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত। এরপর আমরা দেখব পরের অংশে কিভাবে আকাশপথ উজ্জ্বল করে এবং লঙ্কা কাঁপিয়ে লঙ্কায় উপনীত হলেন ইন্দ্রজিৎ। এবং কবিতার শেষ অংশে গিয়ে আমরা দেখব কিভাবে পিতার কাছ থেকে ইন্দ্রজিৎ যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য অনুমতি আদায় করলেন। তাহলে এই শেষ অংশ বা ষষ্ঠ অংশে আমরা মূলত দেখব যে ইন্দ্রজিতের সঙ্গে তার পিতা লঙ্কেশ্বর রাবণের নানান কথোপকথন সংঘটিত হয়েছে। সেখানে কোনোভাবেই লঙ্কেশ্বর রাবণ লঙ্কার যোগ্য উত্তরসূরি বীর মেঘনাদ বা ইন্দ্রজিৎকে যুদ্ধক্ষেত্রে পাঠানোর জন্য প্রস্তুত নন। কিন্তু লঙ্কা যেভাবে কলঙ্কিত হয়েছে, সেই লঙ্কার কলঙ্ক মোচন না হওয়া পর্যন্ত ইন্দ্রজিৎ কোনোভাবেই স্বস্তি বোধ করছেন না। তাই পুত্রের অস্থিরতায় বাধ্য হন লঙ্কেশ্বর রাবণ তাকে যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য অনুমতি প্রদান করতে। কিন্তু পুত্র যুদ্ধক্ষেত্রে যাওয়ার পূর্বে তার সমস্ত রকম নিয়ম শৃঙ্খলা মেনেই তিনি তার অভিষেক সংগঠিত করতে চেয়েছেন। তবেই তিনি পুত্রকে যুদ্ধক্ষেত্রে যাওয়ার অনুমতি প্রদান করলেন। তাহলে কাহিনীর, এই কবিতার কাহিনীর একদম শেষ অংশে গিয়ে আমরা দেখছি যে অভিষেক সংগঠিত হচ্ছে ইন্দ্রজিতের, যুদ্ধক্ষেত্রে যাওয়ার প্রস্তুতি স্বরূপ এক প্রকার। তা কাহিনীর মধ্যে তাহলে বিষয়বস্তুর যে ধারাবাহিকতা, তার মধ্য দিয়ে কিন্তু কবিতাটির যে নামকরণ অভিষেক, সেটা প্রকাশিত হচ্ছে। তাহলে অভিষেক কার সংগঠিত হলো, কেন সংগঠিত করতে হলো, বা কোন পরিস্থিতির কারণে ইন্দ্রজিতের অভিষেক সংগঠিত হলো, সেটা কিন্তু কবিতার বিষয়বস্তুর মধ্য দিয়েই প্রকাশিত হচ্ছে। মূলত আমরা দেখব মেঘনাদবধ কাব্যের যে প্রথম স্বর্গ, যার মূল কাব্যগ্রন্থের নামকরণ করা হয়েছে অভিষেক, তার অংশবিশেষ আমাদের এখানে পাঠ্য হিসেবে রয়েছে। এবং এই পাঠ্য অংশের কাহিনীর ধারাবাহিকতার মধ্য দিয়ে যে শেষ অংশে গিয়ে অভিষেক সংগঠিত হওয়ার ব্যাপারটি উপনীত হলো, যে কারণে
এই অংশের যে নামকরণ করা হয়েছে অভিষেক তা সার্থক। তাহলে নামকরণের সার্থকতাও আমরা পেলাম বিষয়বস্তুর মধ্য দিয়ে। তাহলে আবার আমরা একবার বিষয়বস্তুটা অতি সংক্ষেপে কটি অংশে ভাগ করে মনে রাখব আলোচনা করে নিই। প্রথম অংশে পেলাম লক্ষ্মী দেবীর ধাত্রীমাতা প্রভাসার ছদ্মবেশ ধারণ করে প্রমোদ কারণে ইন্দ্রজিতের কাছে উপনীত হয়ে লঙ্কার দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা তুলে ধরা। 2 নম্বর অংশে পেলাম ইন্দ্রজিতের বিস্ময় লঙ্কার দুরবস্থার কথা জানতে পেরে। 3 নম্বর অংশে পাওয়া গেল ইন্দ্রজিৎ কিভাবে নিজের প্রতি ধিক্কার বা ক্ষোভ প্রদর্শন করলেন লঙ্কার দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে নিজে বিলাসিতাপূর্ণ জীবনযাপন করার জন্য। 4 নম্বর অংশে দেখব কিভাবে স্ত্রী প্রমীলার কাছ থেকে ইন্দ্রজিৎ প্রমোদ কারণে বিদায় গ্রহণ করেছিলেন এবং তার স্ত্রীকে কি আশ্বাস দিয়ে গিয়েছিলেন। 5 নম্বর অংশে আমরা দেখব কিভাবে গগনপথ উজ্জ্বল করে এক বীর যোদ্ধার মতো ইন্দ্রজিৎ লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন এবং লঙ্কায় উপনীত হয়ে লঙ্কায় কিভাবে তার প্রতিক্রিয়া দেখা দিল। এবং 6 নম্বর অংশ অর্থাৎ কাহিনীর কবিতার মধ্যে যে কাহিনী রয়েছে তার শেষ অংশে আমরা দেখতে পাবো পিতা অর্থাৎ লঙ্কেশ্বর রাবণের সঙ্গে ইন্দ্রজিতের নানান কথোপকথন এবং সেখানে শেষমেশ দেখা গেল যে লঙ্কেশ্বর রাবণ তার পুত্র ইন্দ্রজিৎকে যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য অনুমতি প্রদান করলেন, কিন্তু শুধুমাত্র অভিষেক সংগঠিত হওয়ার পরে। তাহলে এইভাবেই 6টি অংশে যদি ভাগ করে নিয়ে আমরা এই কবিতাটির কাহিনীর বিষয়বস্তু স্মরণে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের যে কোনো প্রশ্নের উত্তর লিখতে গেলে প্রসঙ্গটা আমাদের কখনোই ভুল হবে না। আজকের পর্বে মূলত তোমাদের কাছে এই 2টি বিষয় আলোচনা করা হলো। এরপরে তোমাদের কাছে কবিতার লাইন ধরে প্রত্যেকটি শব্দের অর্থ আলোচনা করা হবে এবং ছোট বড় যা প্রশ্ন আসতে পারে সমস্তই উত্তরসহ আলোচনা করে দেওয়া হবে। তা আজকে তোমরা আগে কাহিনীর প্রেক্ষাপট অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত কোন দৃষ্টিভঙ্গি নিয়ে মেঘনাদ বধ কাব্য রচনা করলেন, বা আমরা এখানে পাঠ্য যে অংশটুকুনি পড়ছি সেখানে নামকরণ আর বিষয়বস্তু এই অংশগুলো ভালো করে তৈরি করো, তবে কিন্তু আমরা প্রশ্ন উত্তর খুব সহজেই লিখতে পারবো।